কয়েকদিন আগে একেবারে আপনি যেখানে ভাড়ায় থাকেন বা যেখানে আপনি ঘর ভাড়া নিয়েছেন, এখানে শওকত মোল্লার একেবারে দলীয় কর্মী সভা হয়েছিল এবং এখান থেকে তিনি বলেছেন মাজেরাইটকে ছাড়া একেবারে ব্যক্তিগত সম্পত্তি বা বাপের সম্পত্তি বা এরকম যদি কেউ ভেবে থাকে তারা কঠিন মূল্য চোকাতে হবে ভবিষ্যতে। কি বলবেন? চারপাশে একটা খুদে হুগলি থেকে এসে এখানে কিছু চেলা চামুন্ডা সমাজ বিরোধী তৈরি করে এখানে মনে করেছে মাজেরাইটটা শুধু তাদের বাপের রাজত্ব হয়ে গেছে। ভুল করছেন, আগামী দিনে চরম মূল্য কিন্তু দিতে হবে। মমতা ব্যানার্জির যেমন ব্যক্তিগত সম্পত্তি ভাঙর বা ওয়েস্ট বেঙ্গল নয়, নওশাদ সিদ্দিকীরও নয়, কারো নয়, যে যার মালিকানা আছে। আর যে জায়গার মালিকানা নাই সেই জায়গাগুলো সরকারি বা খাস জমিতে আছে। তো ব্যাপারটা হচ্ছে গণতন্ত্র মাজেরাইটে আছে। দেখুন এখানে তৃণমূলের বন্ধুরা ফ্ল্যাগ লাগিয়ে রেখেছে, আইএসএফ এর বন্ধুরা ফ্ল্যাগ লাগিয়ে রেখেছে। শওকত মোল্লার বাড়ির আশপাশে আইএসএফ এর যদি ফ্ল্যাগ লাগায়, শওকত মোল্লা ছেড়ে দেবে তো? চন্দনেশ্বর বাজারে আইএসএফ ফ্ল্যাগ লাগিয়েছে, তৃণমূলেরা ছিঁড়ে ফেলে দিয়েছে। ওখানে গণতন্ত্র আছে, মাজেরাইটে গণতন্ত্র আছে, ভাঙড়ে আছে। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী গণতন্ত্রকে মান্যতা দিয়েছিল। যাদবপুরের মূল্য চুকানোর কথা বলছেন তো দিন আমরা পার করে গিয়েছি, অনেক অশান্তি আমাদের ওপর দিয়ে গিয়েছি, অত্যাচার হয়েছে, সব কেস জরিমানা জেল অনেক খেটেছি, মূল্য চুকিয়ে দিয়েছি। এখন শওকত মোল্লাদের সময় এসেছে, তাদেরকে জেলের ভাত খাওয়ানো হবে আইনের মাধ্যমে। যাদবপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ বলছেন একেবারে সিএ এনআরসি হলে নওশাদ সিদ্দিকীকে খুঁজে পাওয়া যাবে না, আপনাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। কি বলবেন? আজকে নওশাদ সিদ্দিকী ভাই উনি সেন্ট্রালের কাছ থেকে যাবতীয় সুযোগ সুবিধা নিচ্ছেন। আজকে ভাঙড়ের মানুষের দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু বিজেপির পুলিশ নেই, কিন্তু ভাঙড়ের যিনি স্বঘোষিত লিডার তার দায়িত্ব নেওয়ার জন্য সেন্ট্রাল ফোর্স আছে। আরে সে লিডার কি যে মানুষকে রাস্তায় ফেলে রেখে নিজে চারিদিকে সিকিউরিটির আবর্তে ঘুরে বেড়াবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলেন কোনোদিন যখন আন্দোলন করতেন চুলের মুঠি ধরে টানতে টানতে হেঁচড়াতে হেঁচড়াতে বামফ্রন্টের পুলিশ নিয়ে যেত, কর্মীরা ঘিরে থাকতো, তাকে কোনো পুলিশের দরকার পড়তো না। আর আজকে যখন সিএ হচ্ছে, আপ ক্রোনোলজি समझ लीजिए, হোম মিনিস্টার অমিত শাহ কি বলেছিল? पहले सीए होगा उसके बाद एनआरसी होगा। তার মানে আপনাদের কলারগুলো ধরলো বলে তখন আপনাদের এই আইএসএফ এর লিডার যে বিজেপির পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় তারা আসবে বাঁচাতে, না মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে আপনার পাশে? কি বলবেন? ওই জন্য তো 8 জন সিএ এর বিরুদ্ধে ভোট দেয়নি বলে দলীয় কি পদক্ষেপ গ্রহণ করেছে মমতা ব্যানার্জি। 2004-05 দিকে সিএনএ সওয়াল কে করেছিল পার্লামেন্টে? মমতা ব্যানার্জি। এই যে সিএ নোটিফিকেশন হলো, আইন হলো, মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়েছে সিএ কে আটকানোর জন্য। পশ্চিমবাংলা 2019 সালে এনআরসি সিএ এর বিরুদ্ধে যারা আন্দোলন করছিল, পশ্চিমবাংলার মুসলিম প্রায় হাজার হাজার ছেলেদের নামে মিথ্যা কেস দিয়েছিল এই মমতা ব্যানার্জি। আন্দোলনটা ছিল তো বিজেপির বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে, মমতা ব্যানার্জি মিথ্যা কেস দিয়েছিল। শুধু তাই নয়, সিএ এনআরসি নিয়ে যখন সারা দেশ উত্তাল, অসমে বিজেপি সরকার থাকার পর অসমে দেশের প্রধানমন্ত্রী যেতে সিকিউর মনে করলেন না, ইনসিকিউর ফিল করলেন। আমাদের ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে নিয়ে আসলেন। সাথে সাথে এটাও বলি যে 8টা এমপি সিএ বিরুদ্ধে ভোট দেয়নি, তাদের দুজনকে আবার নতুন করে কন্টেস্ট করার সুযোগ দিয়েছে মমতা ব্যানার্জি। তো সিএ এর পক্ষ নিচ্ছে, সিএ এর ভয় দেখিয়ে এখন ভোটটা নিতে চাইছে সায়নী ম্যাম। ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের অন্যতম আপনাদের প্রতিপক্ষ যে সমস্ত রাজনৈতিক নেতা আরাবুল এবং শওকত মোল্লা, তার ভিতরে আরাবুল ইসলাম আমরা দেখেছি মাস খানেক আগে তিনি একবারে জেলে হেফাজতে রয়েছেন এবং তার আইনজীবী বলছেন তাকে জেলে ভরার পিছনে শওকত মোল্লার হাত রয়েছে। ভাঙড়ে যদি আরাবুল এবং শওকত দুটো শিবিরে ভাগ হয়ে যায়, আইএসএফ কোনো আলাদা বাড়তি সুবিধা পাবে? কি মনে হয় আপনার? এই চোর চোর, চাকরি চোর, গরু চোর, এই বাচ্চাদের রেশন চোর, এদের কাছ থেকে বাড়তি সুবিধা আমার নেওয়ার প্রয়োজন বোধ করছি না আমরা। এদের তোলাকে কতটা পাবে সেই নিয়ে লড়াই চলছে। তবে অন্যায় করেছে, জেলে গিয়েছে, আর যে কটা বাকি আছে অন্যায় করে বুক ফুলিয়ে ঘুরছে তাদেরকেও জেলের ভাত খাওয়ানো হবে। শওকত মোল্লা একটা বক্তব্য বলেছেন, আপনি কোন এক সংবাদ মাধ্যমের বিবৃতিতে জানিয়েছেন আপনার দাবি মেনে বিধানসভায় আরো 10 লক্ষ টাকা বাড়িয়েছেন। উনি বলছেন পীরের ছেলে হয়ে সম্পূর্ণ মিথ্যা এবং ভাওতা কথা বলছেন। যখন এই বক্তব্যটা আমি সংবাদ মাধ্যমে শুনছিলাম যেন মনে হচ্ছে একেবারে আমি মাটিতে পুঁতে যাচ্ছি লজ্জায়। কি বলবেন? আমি মনে করছিলাম যে হুজুরের বিরুদ্ধে কিছু বলবো না, অন্তত একটা দুটো কথা বলি। এত মিথ্যে কথা বলে কেন, এইটি একটু আমাদের সকলকে জানা দরকার। গত কালকে রাত্রে একটা 24, এই রাত্রে আগের রাত্রে একটা 24 ঘন্টাতে, গত রাত্রে আগের রাত্রে একটা 24 ঘন্টায় উনি টিভিতে এসেছিলেন। উনি 24 ঘন্টা একটা সাক্ষাৎকার দিয়েছেন। আমি অবাক হয়ে গেলাম কতটা মিথ্যা কথা বলে। আমরা যারা বিধায়ক
সেই বিধায়কদের আমরা 60 লক্ষ টাকা বছরে ডেভেলপমেন্টের জন্য পাই, নিজেদের জন্য নয়, আমাদের স্কিম দিতে হয় ডিএম সাহেবকে। ডিএম সাহেব সেটাকে আমরা যাকে এক্সিকিউটিভ এজেন্সি করি, সে পঞ্চায়েত হোক, পঞ্চায়েত সমিতি হোক, জেলা পরিষদ হোক, তারা ইমপ্লিমেন্টেশন করে, কার্যকরী করে। আমরা বিধানসভার হাউসে আমরা দাবি রেখেছিলাম, এবং আমাদের বিধানসভা স্পিকার, চেয়ারম্যান, তার একটা রুলস কমিটি আছে। সেই কমিটি প্রস্তাব দিয়েছিল যে যারা বিধায়ক আছে তাদেরকে অন্তত 1 কোটি করে টাকা বছরে ডেভেলপমেন্টের জন্য দেওয়া হোক। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কনসিডার করে 60 লাখের জায়গায় 70 লাখ করেছে। হুজুর সেদিন তো এসেই বললেন, বললো আমি দাবি করেছিলাম বলে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা মেনে নিয়েছে। আমি টিভি দেখতে দেখতে মাটির ভিতরে পুঁতে যাচ্ছিলাম যে একজন পীরজাদার ছেলে নিজে পীর বলে আবার দাবি করে, এত মিথ্যে কথা কি করে বলতে পারে? কি বলবেন? আমি অন ক্যামেরা বলছি, বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রীকে স্পিকার স্যারের মাধ্যমে জানিয়েছিলাম যে 2011 সালের আগে পর্যন্ত বিধায়কদের কোটায় 60 লাখ টাকা করে দেওয়া হতো। এই এত বছর টাকা বাড়েনি। আমাদের বর্তমান একজন পঞ্চায়েতের প্রধানের হাতে অনেক টাকা আছে, কিন্তু একজন এমএলএ 280টা বুথে 60 লাখ টাকা অনেকটা কম হচ্ছে। এটাকে বাড়ানো হোক, 1-1.5 কোটি টাকা করা হোক, সে প্রস্তাব রেখেছিলাম। এত বছর পর্যন্ত কেউ বাড়ায়নি। আমার প্রস্তাবের পরেই মুখ্যমন্ত্রী 10 লাখ টাকা বাড়িয়েছেন। এটা যদি আমি ভুল বলি, শওকত মোল্লা সাহেবকে বলুন, আপনার নেত্রীর নাম নিচ্ছে, স্পিকার স্যারের নাম নিচ্ছে, বিধানসভার কথা বলছে, ওই কথা অসত্য যদি হয় আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে বলুন। শওকত, দুঃখের বিষয় বিধানসভা টিভি তো নাই, সাথে সাথে শওকত সাহেবকে বলুন, মমতা দিদিকে বলে বিধানসভা টিভি চালু করতে। ওখানে নওশাদ সিদ্দিক কি সত্যি বলছে, কি মিথ্যা বলছে, কি করছে, শওকত মোল্লা সাহেবও যেমন জানতে পারবে, আমার ভাঙড়ের ভোটাররাও জানতে পারবে, সারা রাজ্যের মানুষও জানতে পারবে। আগামীকাল তৃণমূল কংগ্রেসের একটা র্যালি আছে সোনপুর বাজার থেকে পলিহাট ভাঙড় বিধানসভায়। আপনি তার আগের দিনেই আপনার বিধানসভা এলাকায় এসেছেন, কোন রকম উত্তেজনা মানে যাতে না ছড়ায় আপনার কর্মীদের, এরকম কোনো? আমার কর্মীদেরকে বলার প্রয়োজন নেই, এরা কোনো উত্তেজনা ছড়ায় নেই। ভাঙড় আমি যেখানে থাকি সেখানে এসে সরকার সাহেব প্রোগ্রাম করে গেছে, কোনো উত্তেজনা হয়েছে? আমরা উত্তেজনার পক্ষে না, আমরা শান্তির পক্ষে। তারা না উত্তেজনা ছড়ায় সেটা শওকত মোল্লা সাহেবকে বলতে হবে। আর শওকত মোল্লা সাহেব তো নিজে নোটোরিয়াস ক্রিমিনাল লিস্টে তার নাম আছে। আমি আপনি নাম তুলে নি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তুলেছে, ওটাকে এখনো কাটাতে পারিনি। আর তুই বোমা দিস, মমতা ব্যানার্জি বলেছে যে বোমা দিস, সে যদি এলাকায় ঘুরে বোম ছুটতে পারে তারাই। তো কথা হচ্ছে আমাদের ছেলেরা ওই রকম বা এসের ওই ধরনের হিংসা বিদ্বেষের রাজনীতি পছন্দ করে না, মান্যতাও দেয় না। রাজনৈতিক প্রোগ্রাম শওকত মোল্লা সাহেব সারা ভাঙড় কেন, সারা পশ্চিমবাংলায় চষুক না, কি আছে? ডায়মন্ড হারবারে আপনি ভোটে দাঁড়াননি, একেবারে সোশ্যাল মিডিয়া জুড়ে পক্ষে বিপক্ষে একেবারে মন্তব্য উঠে এসে মুহুর্মুহু আক্রমণ হচ্ছে আপনাদের ভিতরে। কেউ বলছে সেটিং, কেউ বলছে ভয়। কি বলবেন আপনি, কেন পিছিয়ে এসছেন? যারা আক্রমণ করছে তাদের মধ্যে একটা বড় অংশ বামপন্থী বন্ধু আছেন, আর বামপন্থী বন্ধুরা কথায় কথায় গণতন্ত্রের বুলিয়া ওড়ায়। যদি আমি তাদের কাছে অনুরোধ জানতে চাই, আমি যদি দলীয় গণতন্ত্রকে না মান্যতা দিতে পারি, তাহলে রাজ্যের গণতন্ত্রের ভাগ রক্ষার দায়িত্ব যদি কোনো সময় হাতে আসে, মানুষ যদি সুযোগ দেয়, তাহলে কিভাবে রক্ষা করবো?